হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আর্ট গ্যালারি থেকে আমরা বেরিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর স্পেশাল স্যান্ডউইচ খেয়েছিলাম। খেতে দুর্দান্ত ছিল। এখানে প্রায় সব দোকানপত্রতেই এখানে এসে দেখলাম যে মাইকেল অ্যাঞ্জেলোর স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি দোকানে ছোট বড় ডেভিডের রং বেরঙের মূর্তিও রয়েছে। কোনো কোনো দোকান মাইকেল অ্যাঞ্জেলোর নামেও রয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি সান লরেঞ্জো মার্কেটে। দুটি পার্ট জুড়ে রয়েছে এই মার্কেটটি, বিশাল বড়। এই মার্কেটটি সান লরেঞ্জো চার্চের পাশেই। স্পেশালি এখানে লেদারের জিনিস বিখ্যাত, যেমন লেদারের ব্যাগ, জ্যাকেট, বেল্ট, জুতো। এটা তো দেখতেই পারছেন। ওইদিকে আছে, এই পাশে লম্বা মার্কেট, আবার এই পাশটা বিশাল বড় এই মার্কেট। বেশিরভাগই দোকানদারকে বাংলাতে কথা বলতে দেখলাম, মানে হ্যাঁ, বাংলাদেশি দাদা ভাইদেরই দোকান বেশিরভাগই। আর এখানে কিনতে হলে বার্গেনিং মাস্ট, বার্গেনিং করতে হবে এবং আসল নকলের পার্থক্যটা জানতে হবে। তো আমরা ভাবছি নেক্সট কোনো একটা দিন আসার চেষ্টা করব। আজকে তো সেই ভোরবেলা থেকে বেরিয়েছি, ব্যাগপত্র আমাদের কাঁধেই রয়েছে। পথে যেতে যেতে যে কটি স্পটস পড়ে সেগুলি এক্সপ্লোর করে নেব। এই সন্ধ্যাবেলায় আলোর রোশনাইয়ের মধ্যে হাঁটতে দারুণ লাগছে। এদিকে স্ট্রিট ফুড, পাস্তার গন্ধ মোহিত করে তুলেছে। এই যে দেখুন, এই দোকানটাতে ফ্রেশ পাস্তা বানানো চলছে এবং সাথে রেস্টুরেন্টও রয়েছে। ভীষণই একটি ফেমাস দোকান। তো ভিড় ভীষণভাবে উপচে পড়েছে। আর ক্রিসমাসের পরে এলেও তো ক্রিসমাসের লাইটগুলি কিন্তু এখনো রয়েছে। পরে এসে আমরা বিশাল বড় একটি চকলেটের দোকানে ঢুকলাম, যেখানে চকলেট ফাউন্টেন থেকে শুরু করে চকলেটের বিভিন্ন রকম ভ্যারাইটির জিনিসপত্র ছিল। সবাইকে টেস্টও করাচ্ছিল। ভীষণ সুন্দর। আর ক্রিভের তো দারুণ মজা লাগছিল। টেস্ট তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল। নানা ধরনের ফ্রুট চকলেট এবং ইনগ্রেডিয়েন্টসগুলি অর্গ্যানিক। আর লেমনেডও রয়েছে। তো আমরা এখান থেকে 3-4 ধরনের কুকিজ আর চকলেট কিনেছিলাম। বিশেষ করে এই পেস্তা ফ্লেভারের চকলেটটি ভীষণ সুন্দর খেতে। কম্বিনেশনটা একটু আলাদা হলেও বেশ লাগছিল খেতে। কাশানোর সাথে সাথে শপিং করাও চলছে, কিছু খাওয়া দাওয়াও চলছে, সাথে ব্যস্ত ফ্লোরেন্স। চারদিকে ভীষণ লাইট টাইট দিয়ে একটা চকলেটের দোকানে ঢুকেছিলাম। ভীষণ টেস্টি টেস্টি চকলেটও টেস্ট করেছি, বেশ ভালো লাগছে। ঠান্ডাটা কিন্তু বেশি। হাঁটতে হাঁটতে ডুয়োমোর দিকে এসেছিলাম সন্ধ্যের ভিউটা দেখার জন্য। সে এখনো পর্যন্ত সেভাবে লাইট জ্বলেনি। রাস্তাটি দেখুন দুর্দান্তভাবে সাজিয়েছে, আর সাথে ওই নীল আকাশটাও আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে, তাই না? আর এই কনকনে শীতেও লোকজনের উপচে পড়া ভিড়। আর এখন হাঁটতে হাঁটতে আমরা এসেছি পিয়াজা দেলা রিপাবলিকা বলে একটি স্কোয়ারে। এটি অনেক পুরনো স্কোয়ার, ফর্মার রোমান সিটি সেন্টার। এই স্কোয়ারটি হলো ফ্লোরেন্সের সেন্টার। আর এদিকে ক্রিবকে দেখুন, স্টলার থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ার মতো। আর কিসের জন্য সেটা তো দেখতেই পাচ্ছেন। বিদেশে যেখানেই এই রাইডগুলি থাকে সেখানেই ক্রিবকে আমাকে চড়াতে হয় একবার করে। দেখুন ভীষণ ভীষণ খুশি হয়েছে। এই ফ্লোরেন্সের লেদার যে এতটাই বিখ্যাত সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। চারিদিকে শুধু ওই ব্যাগপত্রের দোকান আর বেল্ট লেদার তো আছেই। এখন আমরা এসেছি বিখ্যাত টুরিস্ট স্পট পন্টে ভেকিও, মধ্যযুগের তৈরি পুরনো পাথরের সেতু। আর ফ্লোরেন্সের এটি একমাত্র সেতু ছিল যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়নি। তাদেও গাদ্দি 1345 খ্রিস্টাব্দে ব্রিজটি নির্মাণের কাজ সম্পন্ন করেন। 1565 সালে জর্জিও ভাসারি মেডিসি ফ্যামিলির জন্য করিডরটি বানিয়েছিলেন, সহজেই পালাজো পিটি আর উফিজি গ্যালারিতে যাতায়াত করার জন্য। বেশি জনসাধারণের ভিড় থাকবে না। আর দেখুন, আমি যতটা ক্যামেরা জুম করা যায় এইভাবেই ব্রিজটিকে দেখানোর চেষ্টা করছি। দিনের বেলাতে এলে হয়তো আরো ভালো লাগতো, তো রাত্রের ভিউটাও কিছু অংশে কম যায় না। ব্রিজের চারপাশের আলো ওই আরনো নদীর ওপরে পড়েছে, সেই ভিউটাও ভীষণ সুন্দর লাগছে। এই ব্রিজের দুই ধার বিভিন্ন দোকানদার দ্বারা অকুপাইড, বিশেষ করে জুয়েলারি দোকান, বুচার শপ, পুরনো ক্যাফে। এদিকেই তাকাচ্ছি সেদিকেই জুয়েলারি শপ দেখতে পাচ্ছি। সত্যিই ভাবা যায় কি
বিশ্বযুদ্ধের এতই বোম বিস্ফোরণ হওয়ার পরেও এই ব্রিজটি এখনো দাঁড়িয়ে রয়েছে। আর সেই মধ্যযুগের বানানো ঐতিহাসিক ব্রিজটির ওপরে আমরা এখন হাঁটাচলা করছি। আমার তো ভাবতেই ভীষণ এক্সাইটেড লাগছে। আর আমার মতো যারা ফ্লোরেন্সে বেড়াতে এসেছিলেন তাদেরও কি এই ব্রিজে দাঁড়িয়ে আমার মতোই সেম অনুভূতি হয়েছিল? প্লিজ যদি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। যেহেতু আমরা জানুয়ারিতে এসেছিলাম, এখনও খ্রিস্টমাসের ব্যাপারটা চলছেই। এখানে এই আর্না নদীর ওপরে ওই ব্রিজটির ওপরে লাইটিং শো হচ্ছে। ভীষণ সুন্দর একটি আলোর প্রদর্শন চলছিল। আর এই ব্রিজের ধার বরাবর প্রত্যেকটি লোক এই আলোর রোশনাই উপভোগ করছিলেন। আমিও প্রায় অনেকক্ষণ ধরে এই আলোর ক্যাপাসিটি দেখছিলাম। অনেকটা সময় ধরে আমরা এই আলোর রোশনাই উপভোগ করেছিলাম। আর দেখতে দেখতে কখন ভুলেই গিয়েছিলাম যে আমাদের এখনো পর্যন্ত রুমে যাওয়াই হয়ে ওঠেনি। এই মিলান থেকে সুদূর ভোরবেলা বেরিয়েছিলাম। আর আমি জানেন তো, যেখানে বেড়াতে যাই সেখানের কোনো কিছুটাই আমার মিস করতে ইচ্ছে করে না। আমার মনে চলতেই থাকে যে আরো একটু দেখে যাই। আলো রোশনাইয়ের সাথে চলছিল হালকা মিউজিক। এই আলো রোশনাই সবসময় থাকে কিনা আমি জানি না, তবে যেহেতু আমরা ক্রিসমাসের সময় এসেছিলাম তো এটা তো আমি উপভোগ করেইছি। সাধারণ সময়ও হয়তো এই রোশনাই চলতে থাকে, তবে সেভাবে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আলো রোশনাইয়ের সময়গুলির মধ্যে সব থেকে যখন রাত্রের সিনগুলো দেখানো হচ্ছিল সেটা আরও ভীষণ সুন্দর লেগেছিল আমার কাছে। রাত্রের ওই চাঁদের লাইটিংটা ভীষণ ভীষণ সুন্দর, একবার দেখুন। এই যেখানে বেড়াতে যাই সেখানে দেখার লোভটা আমার এতটাই বেশি হয়ে গেছে, যদি জার্নিও হয় সেটা আমি খুব একটা ফিল করি না। ইউরোপের যে কোনো জায়গায় ট্রাভেল করাটা আমার কাছে খুবই ভালো লাগার বিষয়। চলুন, এখন আমরা এসে গেছি আরেকটি ফ্লোরেন্সের বিখ্যাত স্কোয়ার, পিয়াজা দেলা সিগনিওরা নামে পরিচিত। এখানেও কিন্তু মিউজিয়াম রয়েছে। আর এখানে আরেকটি বিষয় কি জানেন তো, এখানেও একটি বড় ডেভিডের স্ট্যাচু রয়েছে, মানে নকল ডেভিড রয়েছে। সেটাও কিন্তু খুব কম সুন্দর না। এছাড়া রয়েছে প্যালাজো ভেকিও নামে একটি টাউন হল। আর এটি একটি ওপেন মিউজিয়াম। আর এটি একদম ফ্লোরেন্সের সেন্টারে অবস্থিত। স্কোয়ারটি কিন্তু একদম এল শেপের মতো। এটা পিয়াজা দেলা সিগনোরিয়া। তো এখানে এই নকল ডেভিডটা রয়েছে। নকল ডেভিডের ছাড়াও আরো অনেক স্কাল্পচার রয়েছে। যেহেতু আমরা এই সেন্টারের পাশাপাশি বাড়িতেই থাকবো, তো সেই জন্য রাত্রের ভিউটা তো আজকে এনজয় করলাম, কাল সকালে আবার দিনের বেলার ভিউটাও এনজয় করতে পারবো। আর এই যে আগে থেকে বাসের কটা টিকিট কেটে রাখলাম। বাসের টিকিটের মূল্য €1.70, মানে আমাদের টাকার মূল্য অনুযায়ী 160 থেকে 70 টাকার মতো। অবশেষে আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছালাম। যেখানে বেড়াতে যাই, তো যেহেতু আমাদের সাথে ক্রিপ থাকে সেই জন্য আমরা বেশিরভাগই এয়ারবিএনবি প্রেফার করি, কারণ পুরোটা সময় ওকে আমরা বাইরের খাবার দিতে পারি না, কিছুটা আমরা ওর জন্য এখান থেকে বানিয়ে নিই। আর রুমটি আমাদের ভীষণ ভীষণ সুন্দর। বেডরুমটা তো দেখেই নিলেন। আর এটি হলো কিচেন রুম, সমস্ত কিছুই ইনক্লুডেড থাকে। তো একটু মাইক্রোওভেনও দেওয়া ছিল। আর সাথে তো এনাদের সব কিছুই থাকে, মানে সল্ট, তেল, চা, কফি, কর্নফ্লেক্সও থাকে। আর সাথে ওনারা ফ্রিজের সাথে কিছু জলের বোতলও দিয়েছিলেন। বানিয়ে খাওয়ার জন্য তো প্লেট, কিংবা বাইরে থেকে আনিয়ে খাওয়ানোর জন্য প্লেট, স্পুন, গ্লাস, কাপ সবই রয়েছে। সাথে ডিশ ওয়াশারও ছিল এখানে। সব সময় সব জায়গাতে ডিশ ওয়াশার থাকে না, তবে এখানে রয়েছিল। বেশিরভাগ জায়গাতেই ডিশ ওয়াশার থাকে, সেটা হলে সুবিধেই হয়। যেহেতু আমরা একদম পিক টাইমে এসেছিলাম, মানে ছুটির সময়, তাই প্রত্যেকটি রুমের ভাড়াটা কিন্তু একটু বেশিই ছিল। তবে অন্য সময় এলে একটু কম। সারা ইউরোপ জুড়ে যেসব জায়গাতে বেড়াতে গেছি সেখানে এই রুমগুলি ভীষণ পছন্দের হয়। তবে প্রতিবারই এসে আমরা কিছু না কিছু খাওয়ার, মানে ব্রেকফাস্টটা করে যাওয়ার চেষ্টা করি এখানে। বিশেষ করে ক্রিপের জন্য প্যাক করে নেওয়ার চেষ্টা করি। এবারে ভেবেছিলাম যে একদম সকাল সকাল বেরিয়ে যাব। এখানকার খুব বিখ্যাত পুরনো কফি শপ আছে,
ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই বাইরে করে আসব, আর ডিনারটা নিজেরা বানিয়ে খাবো। ওই সারাদিনে আমরা আরও টুকটাক কিছু খেয়েই থাকি, অলমোস্ট পেটটা ভর্তিই থাকে। গ্রিপের জন্য একটা টাইম অন্তত আমরা খাবারের ব্যবস্থা করব। দেখুন একদম সব জিনিসপত্র দেওয়া রয়েছে, চাল থেকে শুরু করে নুন, আবার ইন্ডিয়ান কারি মশলাও রয়েছে। চারিদিকটা এত সিম্পল এবং সুন্দর, সেটাই একটা আকর্ষণের বিষয়। একটা ছোট্ট খাওয়ার টেবিল রয়েছে যেখানে আমরা 3 জনে মিলে খেতে পারি। আর ব্যাগপত্র রাখার জন্য, জ্যাকেট, জামা কাপড়, জুতো সব রাখার জন্য কিন্তু সমস্ত আসবাবপত্রই রয়েছে। এদিকে তখন সারাদিন ক্লান্তির পরে ক্রিব এবং ক্রিবের পাপা সোফাতে বসে রয়েছে। আমি একটু কিছু খাবার বানিয়ে নেব, একটু সামান্য ডাল, আলু সেদ্ধ, ভাতই আমরা খেয়ে নেব। দেওয়ালে একখানা সুন্দর ফ্লোরেন্স শহরের ছবি রয়েছে। এছাড়াও এই এয়ারবিএনবিগুলিতে কিন্তু ওয়াইফাই আর সব রকমের ইনফরমেশন, মানে ফ্লোরেন্স শহরটি এক্সপ্লোর করার জন্য যেসব ইনফরমেশন দরকার থাকে সেই সবের বইপত্র রাখা থাকে প্রায় বেশিরভাগ জায়গায়। দেখে দেখেও কেউ আবার এক্সপ্লোর করতে পারে। এখানকার কিছু ফেমাস কফি শপ, ফেমাস রেস্টুরেন্ট এবং ফেমাস শপিং করার জায়গাও কিন্তু উল্লেখ করা থাকে। মানে আমি সব জায়গার কথা বলছি না, তবে আমরা এখানে কিন্তু পেয়েছিলাম এবং বেশিরভাগ জায়গাতেই পেয়ে থাকি। ফ্রিজের পাশের কোণেই একটি জামা কাপড় আয়রন করার জন্য আয়রন টেবিলও রয়েছে। একবার ওয়াশরুমটা টুক করে ঘুরে দেখে নিই। ওয়াশরুমটি ভীষণ সুন্দর এবং ঝাঁ চকচকে ছিল। যাই হোক, এই 2-3 দিনের জন্য এই রুমটি ভীষণভাবে এনজয় করব। সব কিছু দেখার পরে এবং জার্নি করার পরে রাত্রে একটা কমফোর্টেবল জায়গা না হলে পোষায় না, তাই না? রুম একটু ভালো নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই সুন্দর রুমটির ভাড়া ছিল 246 ইউরো, 3 থেকে 5 তারিখ পর্যন্ত, আর ইচ ডে 120 ইউরো প্রায়। তো ভারতীয় টাকার মূল্য অনুসারে ওই 12,000 টাকার মতো। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী আরও একটি নতুন ব্লগে। রাতের ফ্লোরেন্স শহর সিটিং আর রুম ট্যুর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন একটু রেস্ট নিয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে জুন ফুড অ্যান্ড ট্রাভেল নামে একটি পেজ রয়েছে, সেটি ফলো করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।